প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। ওয়ালটন is a global brand. ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজ কথা বলবো বাংলাদেশ এবং জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশ এখন একটি বিশেষ সময় পার করছে, যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আগামী বছরের নভেম্বরেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হয়ে উন্নয়নশীল দেশের কাতারে যাবে। এই যে উত্তরণ, এই উত্তরণ বাংলাদেশের জন্য যেরকম ভালো, তেমনি বেশ কিছু চ্যালেঞ্জও নিয়ে আসবে। সেই চ্যালেঞ্জের মধ্যে রয়েছে বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমাদের বাজারগুলো ঠিক আমরা ধরে রাখতে পারবো কিনা। কারণ হচ্ছে যে এই উত্তরণের প্রেক্ষিতে আমরা অনেক বাজারেই শুল্কমুক্ত যে সুবিধাটা পাই রপ্তানি ক্ষেত্রে, সেগুলো হারাতে হবে। সেই পরিপ্রেক্ষিতে সরকার চাচ্ছে যে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে চুক্তি করে যাতে আমাদের সঙ্গে সেই অর্থনৈতিক সম্পর্ক বা আমাদের উন্নয়ন কার্যক্রমগুলো ধরে রাখা যায়। জাপান বাংলাদেশের জন্য যেরকম উন্নয়ন সহযোগী হিসেবে বেশ বড় দেশ, আবার জাপানের বাজার বাংলাদেশের অর্থনৈতিক বা রপ্তানি বাজার হিসেবে বেশ বড় বাজারও। সেই প্রেক্ষিতে জাপানের সঙ্গে সরকার চাচ্ছে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করতে, এবং ধারণা করা হচ্ছে যে 1 বছরের মধ্যেই এই চুক্তিটি হয়তো সরকার করবে। এর বেশ কিছু অগ্রগতি নিয়ে টিভিএসে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাশেম। আমরা তার কাছ থেকে শুনবো যে সরকার এবং জাপান তাদের আসলে এই চুক্তি করার ক্ষেত্রে অগ্রগতি কতটি হয়েছে। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে 1 বছরের মধ্যে জাপানের সঙ্গে বাংলাদেশের একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি হবে। আসলে এই চুক্তির প্রেক্ষাপট কি, বা এই চুক্তির মাধ্যমে আমরা কি সুবিধা পেতে পারি? ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে আমরা আগামী বছর নভেম্বরে এলডিসি গ্রাজুয়েশন হবো এবং আমাদের যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা সেটা হচ্ছে তখন থাকবে না। তো আপনি যদি খেয়াল করেন যে আমরা আমাদের এক্সপোর্ট সিনারিটা আমরা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে বেশি এক্সপোর্ট করি, এরপরে আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য এবং জাপান, এবং এশিয়ার ভিতরে আমরা সবচেয়ে বেশি এক্সপোর্ট করি হচ্ছে জাপানে। আমাদের সেখানে প্রায় $2 বিলিয়ন এর মতো হচ্ছে এক্সপোর্ট হয়। তো ফলে জাপান হচ্ছে আমাদের জন্য বড় একটা এক্সপোর্ট ডেস্টিনেশন। আবার আরেকটা দিক যদি আপনি খেয়াল করেন যে বাংলাদেশে জাপানি ইনভেস্টমেন্ট পোটেনশিয়ালিটি কিন্তু বেশ ভালো। বাংলাদেশে অলরেডি তাদের হচ্ছে প্রায় 500 মিলিয়নের মতো হচ্ছে এফডিআই স্টক আছে, কিন্তু এটা সামনে হচ্ছে পোটেনশিয়াল এ কারণে বেশি যে নারায়ণগঞ্জের 2500 একটা জাপানিজ ইকোনমিক জোন হচ্ছে, এটা ডেডিকেটেড ফর জাপানিজ ইনভেস্টর। এবং আরও একটু যদি আপনি খেয়াল করেন যে জাপানের কিন্তু চায়নাতে প্রচুর ইনভেস্টমেন্ট আছে, এবং এটা অনেক আগে থেকেই হচ্ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে চায়না এবং জাপানের যে রাজনৈতিক সম্পর্ক সেটা অত বেশি ভালো যাচ্ছে না। বিশেষ করে দক্ষিণ চীন সাগর কেন্দ্রিক তাদের মধ্যে হচ্ছে ওটা সীমানা নিয়ে তাদের মধ্যে হচ্ছে দ্বন্দ্ব আছে, এবং সেই কারণে জাপান এখন হচ্ছে চায়নায় নতুন বিনিয়োগের দিকে যাচ্ছে না। তারা হচ্ছে অন্যান্য দেশে তাদের বিনিয়োগ ট্রান্সফার করা বা নতুন ইনভেস্টমেন্ট অন্যান্য দেশে নেওয়ার চেষ্টা করছে। তো বাংলাদেশে যেহেতু শ্রমিকের মজুরি কম এবং এখানে শ্রমিক সংকট নাই, তো সেই কারণে তারা হচ্ছে বাংলাদেশকে পটেনশিয়াল ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে তারা হচ্ছে বিবেচনা করছে। সেই কারণেই দেখবেন যে আমরা কিন্তু শুধু জাপানের সাথে এটা ইপিএ হচ্ছে, হ্যাঁ, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। তার মানে এটা হচ্ছে শুধু হচ্ছে ফ্রি ট্রেড না, এর মধ্যে হচ্ছে ইকোনমিক আরও অনেকগুলি ইস্যু মিলিয়ে হচ্ছে ইপিএটা হচ্ছে, এবং এটা এই বছরে হচ্ছে ডিসেম্বরের মধ্যে স্বাক্ষর হবে। জাপান এটা দ্রুত স্বাক্ষর করতে চাচ্ছে, যে এ কারণে যে জাপানিজ ইনভেস্টররা তাহলে এখানে হচ্ছে ইনভেস্টমেন্ট করতে আরও বেশি উৎসাহিত হবে। এবং আপনার জাপান এবং বাংলাদেশের দুই দেশের হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ে একটা মিটিং হয়েছে, সেখানে জাপানিজ ইনভেস্টররা বলছে বা জাপান গভর্নমেন্টের প্রতিনিধিরা বলছে যে এই চুক্তিটা যত তাড়াতাড়ি করা যায়, এবং বাই ডিসেম্বর তারা এই চুক্তিটা চেয়েছে, এবং সেখানে বলছে যে জাপানের কোম্পানিগুলো ম্যাক্সিমামই হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। এই চুক্তির পাশাপাশি তারা আরও কিছু আমাদের দেশে বিনিয়োগের কিছু প্রবলেম আছে, আমাদের হিডেন ট্যাক্স, তারপর ট্যাক্স প্রসিডিওর, তারপরে হচ্ছে এই যে আপনার রিপ্যাট্রিয়েশন, হ্যাঁ রিপ্যাট্রিয়েশন, প্লাস হলো যে এমনিতেই আমাদের দেশের ব্যবসায়ীরাও যে ধরনের হ্যাসেল ফেস করে বিনিয়োগ করতে যাওয়া, তো সেই ধরনের হ্যাসেল আছে, সেগুলি তারা কমাইতে বলছে।
এখন চুক্তির যে ড্রাফট, হুম। আপনি জানেন যে এটা নিয়ে গত সেপ্টেম্বরে হচ্ছে জাপানের সাথে বাংলাদেশের 7 রাউন্ড নেগোসিয়েশন হয়েছে, এবং এরপরে বাণিজ্য সচিবের সাথে আমি কথা বলছি যে নেগোসিয়েশন কমপ্লিট, দুই দেশের মধ্যে ড্রাফট নিয়ে নেগোসিয়েশন কমপ্লিট। এখন জাপান হচ্ছে আমাদেরকে একটা টেরিফ শিডিউল এবং হচ্ছে সার্ভিস শিডিউল পাঠিয়েছে, আমরাও জাপানকে একটা টেরিফ শিডিউল এবং সার্ভিস শিডিউল পাঠিয়েছি নেগোসিয়েশনের ভিত্তিতে। তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশ যেটা পাঠিয়েছে এবং জাপান যেটা পাঠিয়েছে দুইটার মধ্যে কমন আছে, মিল আছে, কোনো মেজর কোনো ফারাক নেই। এখন এটা হচ্ছে আমাদের আইন মন্ত্রণালয়ের ব্যাটিং লাগবে, উপদেষ্টা পরিষদের অ্যাপ্রুভাল লাগবে, তারপরে হচ্ছে বাংলাদেশ রেডি টু সাইন অবস্থায় থাকবে। এবং বাণিজ্য সচিব আমাকে বলেছেন যে নভেম্বরের মধ্যে আমাদের এই লিগাল প্রসিডিউরগুলো কমপ্লিট হয়ে যাবে। আর জাপানের দিক থেকে জাপানেরও তো হচ্ছে এই ধরনের লিগাল প্রসিডিউরগুলি কমপ্লিট করতে হবে। তো জাপান সেগুলি কমপ্লিট করে যখন আমাদের বলবে যে তারা স্বাক্ষর করতে চায়, বাংলাদেশ তখনই স্বাক্ষর করবে, সেটা ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। একটা বিষয় আপনার কাছ থেকে একটু বুঝতে চাই, আমরা মুক্ত বাণিজ্য চুক্তি সম্পর্কে শুনি, সেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই শুনি যে যে দুটি দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হয় সেখানে বেশ কিছু পণ্যে তারা শুল্ক মুক্ত বাজার সুবিধা এক দেশ আরেক দেশকে দিয়ে থাকে। এই যে আপনি বলছেন যে ইপিএ, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, এই ইপিএর ক্ষেত্রে কি শুল্কমুক্ত সুবিধা এক দেশ আরেক দেশকে দিতে হবে? হ্যাঁ, ইপিএটা আমি আপনাকে শুরুতে বলছি যে এফটিএ হচ্ছে যে শুধুমাত্র ট্রেড, শুধুমাত্র যে বাংলাদেশ ওই দেশের এই পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দেবে এবং ওই দেশ বাংলাদেশের এই পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দেবে। দুই দেশ নেগোসিয়েশন করে এই পণ্য তালিকাটা ফাইনাল করবে যে বাংলাদেশ জাপানের এই 100 প্রোডাক্ট বা এই 500 প্রোডাক্টকে ডিউটি ফ্রি দেবে এবং জাপান বাংলাদেশের এই 500 বা 100 প্রোডাক্টকে ডিউটি ফ্রি দিবে এটা। আর যখন ইপিএ আসে সেখানে হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্ট, তারপরে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এই জাতীয় আরও অনেক ইস্যু আসে সেখানে, লজিস্টিক্স ইস্যু এবং আরও অনেক ধরনের ইস্যু আসে। এবং এই সব ক্ষেত্রে ওই পার্টিকুলার এই দেশ দুটি, চুক্তিবদ্ধ দেশ দুটি একে অন্যের হচ্ছে অনেক সহযোগিতা পায়। এখানে শুধু হচ্ছে যে আপনার বাংলাদেশ যে তাদেরকে ইনভেস্টমেন্ট এখানে ফ্যাসিলিটেট করবে তা না, জাপানও হচ্ছে বাংলাদেশকে কিছু বিষয় ফ্যাসিলিটেট করবে। এই যে পরিবেশ তৈরি, হ্যাঁ, সেখানে হচ্ছে জাপানও ফ্যাসিলিটেট করবে। এই ধরনের অনেক বিষয় ইপিএ বা সেপাগুলোতে থাকে। আপনার কাছে আমার শেষ কোশ্চেন, সেটি হচ্ছে যে এই জাপান তো আসলে উন্নত রাষ্ট্রই এবং আমাদের এখানে তাদের দীর্ঘদিনের অনেক বিনিয়োগ রয়েছে। আগামীতে যদি এই ধরনের একটি চুক্তি হয়, বাংলাদেশের ব্যবসা এবং বিনিয়োগে এই চুক্তির প্রভাব কি হবে? এইটা আপনি বললেন যে তাদের সঙ্গে 7ম রাউন্ড আলোচনা পর্যন্ত শেষ হয়েছে এবং এখন বাংলাদেশ বা তারা জাপান হচ্ছে প্রোডাক্ট লিস্ট বা অন্যান্য যে সমস্ত খসড়া সেগুলো বিনিময়ও করেছে। এইখানে নিশ্চয়ই একটা সম্ভাব্য সুবিধা বা সম্ভাব্য ইম্প্যাক্ট নিয়েও নিশ্চয় কথাবার্তা হয়েছে। আপনি কি বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই বিষয়ে কোনো ধারণা পেয়েছেন? দেখেন যে বাংলাদেশ 26 সালে গ্র্যাজুয়েশন হবে এবং এরপরে আমাদের জাপানে হচ্ছে শুল্কমুক্ত সুবিধা থাকবে না। আমরা এখন জাপানে শুল্কমুক্ত সুবিধা পাই। তো আমাদের সরকারের মেন কনসার্ন হচ্ছে এটা যে আমরা 26 সালে গ্র্যাজুয়েশনের পরে জাপানে যাতে এখনকার মতোই শুল্কমুক্ত রপ্তানি করতে পারি। ফলে হচ্ছে যে আমার যে জাপানে যে এখন $2 বিলিয়ন এক্সপোর্ট আছে, এই বাজারটা আমার ধরে রাখতে অসুবিধা ক্ষতিগ্রস্ত হবে না। এটা হলো ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে জাপানের যে আপনি জানেন যে জাপানে হচ্ছে বয়স্ক মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং তাদের হচ্ছে ওয়ার্কফোর্স অনেক কম। সেই কারণে জাপানি ইনভেস্টররা জাপানে ইন্ডাস্ট্রি স্থাপন করে তারা ওখান থেকে আসলে বিজনেস করতে পারতেছে না। ফলে জাপানিদের হচ্ছে অন্যান্য দেশে যেখানে লেবার ফোর্স আছে সেখানে তাদের ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। তো বাংলাদেশে যেহেতু লেবার ফোর্স আছে এবং এখানে ইনভেস্টমেন্ট ক্রাইসিস আছে, সেহেতু জাপানের ইনভেস্টমেন্ট যদি বাংলাদেশ আনতে পারে, এটা বাংলাদেশের হচ্ছে সেকেন্ড ইম্পর্ট্যান্ট টার্গেট এবং এটাতে কিন্তু বাংলাদেশ সফল হতে পারবে। এই দুটা বিষয়। আরেকটা বিষয় যেটা আপনাকে আমি বলবো যে বাংলাদেশের কোনো এফটিএ বা সেপা বা ইপিএ কোনো দেশের সাথে নাই। ভুটানের মতো একটা ছোট্ট দেশ, তার সাথে একটা পিটিএ আছে অল্প কিছু প্রোডাক্টে। ফলে বাংলাদেশের হচ্ছে এই ধরনের নেগোসিয়েশনের কোনো এক্সপিরিয়েন্স নাই। এবং আমরা যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে, আমাদের কিন্তু অনেক দেশের সাথে এই সেপা ইপিএ এগুলি হচ্ছে প্রক্রিয়াধীন আছে। আপনি জানেন যে ভারতের সাথে আছে, চায়নার সাথে এফটিএ আছে, সংযুক্ত আরব আমিরাতের সাথে সেপা নিয়ে আলোচনা হচ্ছে, ইউরোপের সাথে আলোচনা হচ্ছে, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এদের সাথে আলোচনা হচ্ছে। কিন্তু বাংলাদেশের হচ্ছে নেগোসিয়েশন ক্যাপাসিটিটা খুবই দুর্বল।
সরকার শুরুতে হচ্ছে জাপানকে বেছে নিয়েছে এই কারণে যে স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশকে সবচেয়ে বেশি আর্থিক অনুদান দিয়েছে এবং বাংলাদেশের একটা বিশ্বাস আছে যে নেগোসিয়েশনে আমরা দুর্বল হলেও জাপান হচ্ছে আমাদেরকে ঠকাবে না। সেই কারণে দেখেন যে জাপানের সাথে এই ইপিএ স্বাক্ষরের আগে মানে নেগোসিয়েশন শুরুর আগে কিন্তু অন্যান্য দেশের সাথে বিশেষ করে ইন্ডিয়ার সাথে কিন্তু বাংলাদেশ শুরু করেছিল, কিন্তু ওইটা আগায় নেওয়ার চেয়ে আমলিক সরকারও এবং হচ্ছে বর্তমান সরকারও জাপানেরটাকে আগায় নিছে সবচেয়ে বেশি। ফলে এখান থেকে বাংলাদেশের একটা নেগোসিয়েশন স্কিল তৈরি হচ্ছে, যেটা হচ্ছে বাংলাদেশ অন্যান্য দেশের সাথে নেগোসিয়েশনে কাজে লাগাতে পারবে। আর বাংলাদেশের আরেক সবচেয়ে বড় টার্গেট হলো যে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের বাজারে আমরা কিভাবে শুল্কমুক্ত সুবিধাগুলি পেতে পারি আফটার এলডিসি গ্রাজুয়েশন। তো জাপানে একটা উন্নয়নশীল দেশ, উন্নত দেশ এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। তো এটাকে আমরা ব্র্যান্ডিং হিসেবেও ব্যবহার করতে পারবো আমেরিকা এবং হচ্ছে ইউরোপীয় ইউনিয়নকে এফটিএতে আমাদের সাথে এনকারেজ করার কাজেও আমরা ব্যবহার করতে পারবো। এইসব লক্ষ্য সরকারের রয়েছে। ধন্যবাদ আবুল কাশেম, আপনার কাছ থেকে আমরা বেশ জানলাম যে বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশ কি করছে। প্রিয় দর্শক, আপনারাও শুনলেন আবুল কাশেমের কাছ থেকে যে বাংলাদেশ আসলে জাপানের সঙ্গে যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে তার লক্ষ্য এবং উদ্দেশ্য কী এবং তার অগ্রগতি বা কতটুকু। একটা কথা বেশ মোটা দাগে বা বড়োভাবেই বলেছেন আবুল কাশেম যে বাংলাদেশের এই ধরনের নেগোসিয়েশনের ক্ষেত্রে দক্ষতার ঘাটতি রয়েছে এবং আগামীতে আমাদের অনেকগুলো নেগোসিয়েশন করতে হবে বা সেইগুলো চলমান রয়েছে। আমরা ভয়ে ভারতের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে যে তারা আমাদেরকে ঠকিয়ে ফেলে কিনা তা সেইখানে না গিয়ে আমরা একটা বিশ্বস্ত জায়গায় জাপানের কাছে যাচ্ছি, দক্ষতা কম থাকার পরেও। আসলে সবার কাছে বিশ্বাসের করে তো হবে না, আমাদের দক্ষতা দরকার। আমরা চাই যে সরকার এই খাতে দক্ষতা উন্নয়নের জন্য বিশেষ পদক্ষেপ নেবে, এটি আমাদের প্রত্যাশা এবং আমাদের মানে দাবিও বলা যেতে পারে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।